প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর যে 9 নম্বর অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তবে প্লে লিস্টে গিয়ে তোমরা হয়তো নিচের দিকে অনেকগুলো আরো ভিডিও পাবে, যেগুলো আসলে বিগত সালে 25 সালের বই থেকে করা। যদিও বইটা খুব একটা চেঞ্জ আসেনি, নিচের দিকে দু একটা অঙ্ক বরং কমিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো 550 টাকাকে একবার বলেছে এই অনুপাতে আর একবার এই অনুপাতে ভাগ করো, প্রত্যেক ভাগে কত করে হবে। তো আমরা আগেই বলেছিলাম দ্বিতীয় পার্টে যে আসলে যখন একটা মোট জিনিসকে এইভাবে অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তখন এই অনুপাতের রাশিগুলো যোগ করে নিয়ে আমরা অঙ্কগুলো করব। কিন্তু এই যে এইখানে নিচে যে দুটো অঙ্ক বা ওই পাতাও কিছু অঙ্ক আছে, এখানে কিন্তু মোট দেওয়া নাই। দেখো একটা অনুপাত দিয়ে একজনের বয়স দিয়ে আরেকজন একটা চেয়েছে। তো এগুলো আমরা এই যে এই অঙ্কগুলো যেভাবে করেছিলাম, 3 নম্বর অঙ্কটা অথবা 4 নম্বর অঙ্কটা আগের পার্টগুলোতে, সেই নিয়মে করতে হয় ওগুলো। তো আমরা 9 নম্বরটা করি। 8 আমাদের হয়ে গেছে, 9। আচ্ছা, প্রথম অনুপাত যেটা আছে, প্রথম অনুপাত 5:6। তো এইখানে আমাদের অনুপাতের রাশিগুলো যোগ করতে হবে। অনুপাতের রাশিগুলোর যখনই মোট কোনো একটা জিনিসকে ভাগ করে দেওয়া হয়, তখন আমরা এই নিয়মটা ফলো করব। অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে 5+6, তাহলে 6 আর 5 11। এখন দেখো কিভাবে জিনিসটা বের করতে হয়। তো প্রথম ভাগ তাহলে কত হবে? এখানে হয়তো অন্য অঙ্কগুলোতে আমরা পাবো যে রহিম এবং করিমকে এত টাকা এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তখন আমরা সুনির্দিষ্ট এখানে বলতে পারবো যে রহিম পেল। এখানে যেহেতু কিছু নেই, এই জন্য প্রথম ভাগ লিখলাম। প্রথমে যেটা সমষ্টি দেওয়া থাকে, যেটা 550 ছিল, এটা আগে লিখতে হয়। এখানে তোমরা এর অথবা গুণন চিহ্ন দিতে পারো। আর অনুপাতের রাশির যোগফলটা থাকবে নিচে, আর যখন যেটা বের করবে অনুপাতের সেই সংখ্যাটা রাখতে হবে উপরে। তাহলে এইখানে দেখো প্রথম ভাগ বলতে এখানে প্রথম পূর্ব রাশিটাকে ধরতে হবে। এটা আমরা প্রথম অনুপাত লিখেছি, যেহেতু দুইটা অনুপাত দেওয়া আছে, তাহলে 5 থাকবে উপরে। আর এইখানে ব্র্যাকেট দিয়ে টাকা লিখে দিবে। এরপর এইটার সাথে এটা আমরা কাটাকাটি করব। 11 দিয়ে 11কে ভাগ দিলে 1 হয়। আর এটা 5×11 = 0। এবার নিচের একের দাম নেই, এই সংখ্যা দুটো আমরা গুণ করে দিলে 5 0 0, 5×5 = 25। এই একটা ভাগ হচ্ছে এটা। আর দ্বিতীয় ভাগে যেটা হবে, জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হয়ে 6 আসবে। তাহলে দেখো 550, এটা মোট টাকা, গুণন অনুপাতের রাশির যোগফল নিচে, আর দ্বিতীয় বলতে আমরা এই উত্তর রাশিটাকে বুঝছি, এখানে 6। তারপর এখানে ব্র্যাকেট দিয়ে টাকা। এখন ওই একই কাটাকাটি, 11 দিয়ে 5×11 = 50, নিচের একের দাম নেই, সো এই দুটো গুণ করে দিলে 6 0 0, 5×6 = 30। তো আমরা বুঝতে পারবো অঙ্কটা কিভাবে হয়েছে। এই 250 আর 300 এই দুটো যদি যোগ করি, তাহলে এই মোট টাকা 550, এটা আসবে। এ থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক আছে। তো এই ছিল 9-এর একটা। এখানে যেহেতু আবার আরেকটা অনুপাত দেওয়া আছে, ঠিক একই সিস্টেমে আমাদের এখন দ্বিতীয় অনুপাতটা নিয়ে আবারও কাজ করতে হবে। তো দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাতে দেওয়া আছে 4:7। ওই টাকাটাই ভাগ করতে বলা হয়েছে। তো এখানেও আমাদের অনুপাতের রাশি দুটো যোগ করে নিতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল, এই সংখ্যা দুটো আমরা যোগ করব। 4+7 সমান ওই আগেরটার মতোই, দেখো 11 আসছে। তো এখন আমরা বলবো যে প্রথম ভাগ, তাহলে এই মোট টাকা ছিল আমাদের 550, এর বা গুণন অনুপাতের রাশির যোগফল নিচে, আর প্রথমের সময় এই প্রথম সংখ্যাটা নিতে হবে উপরে। এই নিয়মে কিন্তু আমরা বড় অঙ্কগুলো করব যখন মোট দেয়া থাকবে। এই 11 দিয়ে এটাকে ভাগ দিলে দেখো 5×11 = 0, নিচের একের দাম নেই, সো এই সংখ্যা দুটো গুণ করে দিলে 4 0 0, 4×5 = 20, অর্থাৎ 200 টাকা। এরপর আমরা পেজটা না উল্টে এখানেই করি। দ্বিতীয় ভাগে যেটা হবে, মোট টাকা হচ্ছে 550, গুণন অনুপাতের রাশির যোগফল নিচে, আর দ্বিতীয় বলতে এই দ্বিতীয় সংখ্যাটা এইটা থাকবে উপরে। তারপর এখানে আমরা টাকা লিখে দেব। এই 11 দিয়ে একবার 11কে, আর এটা হচ্ছে 50 বার। নিচের একের দাম নেই, সো এই দুটো গুণ করলে 7 0 0, 5×7 = 35। এখানেও দেখো এই 350 আর এই 200 যোগ করলে মোট টাকা অর্থাৎ 550 টাকা চলে আসবে। তো এই হচ্ছে আমাদের 4টা অ্যান্সার এখানে। তো এইটাই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এই 10 নম্বর অঙ্কটা দেখো, এখানে কিন্তু
মোট দেয়া নেই। এই অঙ্কটাই দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেয়া আছে 14:3। এখানে যদি বলতো তাদের মোট বয়স এত হলে কার বয়স কত, তাহলে ঠিক আমরা এই অঙ্কটা যে নিয়মে করলাম সেই নিয়মে করব। কিন্তু যখন আমরা দেখবো অনুপাত দিয়ে এখানে একটা দিয়ে আরেকটা চেয়েছে, তখন কিন্তু আমরা এই যে এই ফরম্যাটে কিছুটা, বা এই যে 4 নম্বর অঙ্কটা যেটা করেছিলাম সেই নিয়মে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো আমরা 10 নম্বরটা শুরু করছি। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা তুলে নেব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এটা দেওয়া আছে 14:3। তো এইখান থেকে আমরা দেখো একটা চারটা রাশির একটা হচ্ছে যে ক্রিয়েট করে নেব। সেটা কেমন, এরকম যে এই অনুপাত কথাটা না লিখে আমি এইখানে যদি এইভাবে লিখি যে পিতার বয়স, মাঝখানে একটা অনুপাত চিহ্ন দিলাম, হ্যাঁ, এখানে বলবো পুত্রের বয়স সমান এইটা যেমন আছে 14:3। ওকে, এখন এটা বা দিয়ে করতে হবে। হ্যাঁ, এই অনুপাতকে আমরা উপর নিচ করে লিখবো, পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান, এই পাশটাও উপর নিচ করে লিখবো। অনুপাতকে যে কোনো সময় এরকম ভগ্নাংশ আকারে লেখা যায়। এখন দেখো এই দুটোর মধ্যে কারটা দেয়া আছে পিতা, সেটা যদি উপরে থাকে তাহলে উপরেই বসাতে হবে, নিচে থাকলে নিচে বসাতে হবে। তাহলে পিতা উপরে আছে, পিতার বয়স দেওয়া ছিল 56। আর অনুপাতে কোনো একক লেখা হয় না, যার কারণে বছরটা আমরা লিখবো না। আর পুত্রটা দেয়া ছিল না, এটা এইভাবেই থাকলো। এই পাশটাও এইভাবে রাখলাম। এখন মাঝখানে সমান চিহ্ন, দুই পাশে ভগ্নাংশ থাকলে আমরা আড়াআড়ি গুণ বা কোণাকুণি গুণ শিখেছিলাম। তো এই কোণার সাথে এই কোণা আর এই কোণার সাথে এই কোণা, এখন কোন কোণাটা আগে গুণ করব? যে কোণায় অজ্ঞাত রাশি থাকে অর্থাৎ অজানা রাশি, সেই কোণাটা আমরা আগে করব। অর্থাৎ 14 গুণন পুত্রের বয়স অথবা পুত্রের বয়স গুণন 14, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। তাহলে 14 গুণন পুত্রের বয়স, নিয়মটা হচ্ছে এক কোণা গুণ করেই সমান চিহ্ন দিয়ে অপর পাশে অপর কোণাটা গুণ করতে হয়। তো গুণ করলেও হবে, গুণ করলে যেহেতু সংখ্যাটা বড় হয়ে যাবে, পরে আবার 14 দিয়ে ভাগ করতে হবে। এই জন্য এই অঙ্কগুলো আমরা 3-4 নম্বর অঙ্কে ওইভাবে করেছি যে গুণ না করে এইভাবে আমরা রেখে দেবো 56 গুণন 3। তুমি চাইলে 3 গুণন 56 লিখতে পারো। এবার দেখো 14 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ মানে নিচে বসানো। তো আমি নিচে বসিয়ে কাটাকাটি করলে আমি কিন্তু দ্রুত অ্যান্সার পেয়ে যাব। তাহলে 56 গুণন 3 ভাগ হচ্ছে 14। তো 14 দিয়ে দেখো ডাইরেক্ট কাটাকাটি হয়, 14 দিয়ে 14কে ভাগ দিলে 1। আর এটা হচ্ছে 4-14-56, নিচের একের দাম নেই, সো এটা যদি আমরা গুণ করে দিই 3-4-12 বছর। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার, পুত্রের বয়স। আর এই অঙ্কগুলো আমি আরেকটা টিপস শিখিয়ে দিই, যদি কখনো সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে দ্রুত বের করা যায় কিভাবে। দেখো এখানে অনুপাতে এই পিতাটা 14 প্রথমটা, আর পুত্র হচ্ছে 3। আর পিতার বয়স দেয়া ছিল দেখো 56 বছর। তাহলে এই জায়গাটা আমার 56 আনতে গেলে দেখো 4 দিয়ে গুণ করতে হয়। আর আমরা সমতুল অনুপাতের ধারণায় শিখেছি যে অনুপাতের দুইটা হচ্ছে রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তো একে 4 দিয়ে গুণ দিলে হচ্ছে কত, 56। আর একে 4 দিয়ে গুণ করলে 12। আর এটা তো দেয়াই ছিল, তাহলে এই যে পুত্রের জায়গায় যে 12 আসলো, এটি কিন্তু অ্যান্সার, একদম মুখে মুখে কিন্তু বের করে নেওয়া যায়। কিন্তু বড় অঙ্কে আসলে অবশ্যই এইভাবে করে দেখাতে হবে। এরপর 11 নম্বর অঙ্ক, ঠিক একই নিয়মের অঙ্ক। দুইটা বইয়ের মূল্যের অনুপাত দেয়া আছে, তাহলে আমরা সেটি আগে লিখি। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। তো এখান থেকে আমরা দেখো যদি এইভাবে লিখি যে প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য, মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে 5:7। এবার এটাকে আমরা দেখো উপর নিচ করে নেব। তাহলে প্রথম বইয়ের মূল্য বাই দ্বিতীয় বইয়ের মূল্য সমান, এটাও উপর নিচ করে দিলাম। এখন দেখো দ্বিতীয়টার দাম দেওয়া আছে, তাই এটা যেহেতু নিচে আছে তাহলে নিচে বসাতে হবে। 84 টাকা দেওয়া ছিল। তাহলে প্রথম বইয়ের দামটা আমরা ঠিক রাখলাম। অনেকে যেমন ক ধরে নেয়, আগে ক ধরলে এখানে ক বসাতে হবে। তাহলে প্রথম বইয়ের মূল্য ভাগ হচ্ছে 84 সমান 5/7। তো এখন আমরা কোনাকুনি গুণ করব। তাহলে এই যে অজানা রাশির কোনাটা আগে, অর্থাৎ 7 গুণন প্রথম বইয়ের মূল্য।
এখানে অনেকে টেনশন করে যে কোনটা আগে লিখতে হবে। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। যেমন এখানে আমি 84 গুণন 5 ও লিখতে পারি, অথবা 5 গুণন 84 ও লিখতে পারি, কিন্তু এইটা গুণন এটা লেখা যাবে না, কেননা মাঝখানে সমান চিহ্ন, দুই পাশে ভগ্নাংশ থাকলে কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এটা আমি লিখলাম 84 গুণন 5। এবার দেখো এই 7 গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম, কেউ যদি এটা গুণ করে দাও তাও হবে, সংখ্যাটা বড় হয়ে যাবে, আবার ভাগ করতে হবে, এই একটা কষ্ট। তাহলে প্রথম বইয়ের মূল্য এই 84 গুণন 5 ভাগ হচ্ছে 7। দেখো 7 দিয়ে 7কে ভাগ দিলে 1, এটাকে ভাগ দিলে 7কে 7, 7 × 82। তো নিচের একের দাম নেই, এটা 5 × 60। এই 60 টাকাই হচ্ছে আমাদের প্রথম বইটার মূল্য, প্রথম বইয়ের মূল্য। এটাও কিন্তু আমরা মৌখিক ভাবে বের করে ফেলতে পারতাম। এই যে অনুপাতটা দেওয়া আছে দেখো, এইখানে আমাদের দ্বিতীয়টার দাম দেওয়া আছে 84 টাকা। তার মানে এই জায়গায় 84 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হয় সেটা বুঝতে সমস্যা হলে তোমার ভাগ করতে হবে 84কে 7 দিয়ে, তাহলে 12 আসবে। তার মানে 12 দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে 5 × 12 = 60, আর একে 12 দিয়ে গুণ করলে 7 × 12 = 84। যখনই আমার 84টা মিলে গেল, তাহলে এই প্রথম বইয়ের জায়গায় যে 60 আসলো, এই 60ই হবে অ্যান্সার, যেটা আমরা করে কিন্তু তাই পেয়েছি। তো এই পার্টেই আমরা হচ্ছে 12 নম্বরটা করবো এই কারণে যে আসলে এটা একটু ভিন্ন নিয়ম, এখানে মোট দেয়া আছে, যার কারণে এই নিয়মে হবে না। ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি চাচ্ছি যে এই অঙ্কটা আজকের পার্টেই শেষ করতে। তো 12 নম্বরে আছে 18 ক্যারেট। ক্যারেট মানে হচ্ছে সোনার একটা ভ্যালু, যেটা 22 ক্যারেট, 18 ক্যারেট, 20 ক্যারেট, মানে এটার উপর নির্ভর করে সোনার কিন্তু দামও নির্ভর করে যে কম বেশি আছে। তো এই 18 ক্যারেটটা আমাদের এখানে কোনো কাজ করবে না, এটা কোয়ালিটি। হ্যাঁ, এই 20 গ্রাম ওজনের সোনার গহনা, অর্থাৎ গহনাটা ওজন হচ্ছে 20 গ্রাম, এটা কিন্তু টোটাল মোট ধরতে হবে। তো আগের অঙ্কের মতো না যে একটা দিয়ে আরেকটা চেয়েছে, এখানে মোট দেওয়া আছে। হ্যাঁ, তো সোনা এবং খাদের অনুপাত। খাদ মানে হচ্ছে সোনা দিয়ে যখন আমরা গহনা বানাই তার সাথে অন্য কোনো ধাতু কিন্তু একটু মিক্সড করতে হয়। আসলে শুধু সোনা দিয়ে কিন্তু গহনাটা করা যায় না, এই কারণে এটা করা হয়। তো 3:1। ওই গহনায় এই দুটোর দুটোর পরিমাণে কিন্তু চেয়েছে। তো এটা আমরা কোনো কাজে লাগাবো না। তো প্রথমে আমরা দেখো অনুপাতটা তুলে নেব যে সোনা, এটা ঠিক আমরা এইখানে যে অঙ্কটা করেছিলাম, এই যে 9 নম্বর অঙ্কটা, এই এই নিয়মে করতে হবে। এইখানে মোট জিনিসটা দেওয়া ছিল, আমরা অনুপাতের রাশি যোগ করে করেছিলাম, তো সেই সিস্টেমে এটা করব আমরা। তাহলে সোনা ও খাদের অনুপাত, হ্যাঁ এটা দেওয়া আছে 3:1। তো এই অনুপাতের রাশি দুটো আমরা জাস্ট যোগ করে নেব। এখানে আমরা লিখব অনুপাতের যোগফল, লেখা যায় না, অনুপাতের রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল কত, 3+1, তাহলে হচ্ছে 4। এবার দেখো দুটোর পরিমাণে আমরা বের করে ফেলতে পারবো। অতএব সোনার পরিমাণ, সোনার পরিমাণ, প্রথমে মোটটা নিতে হবে যেটা 20 গ্রাম দেওয়া ছিল, এর বা গুণন অনুপাতের রাশির যোগফল নিচে, আর আমরা যেটা বের করছি সোনার সংখ্যাটা অর্থাৎ 3, এটা থাকবে উপরে, আর এককটা ওই যে 20-এর সাথে যে একক ছিল গ্রাম। এবার 4 দিয়ে কাটাকাটি করলে এটা 1, এটা 4×5 = 20, নিচের একের দাম নেই, সো এটা 3×5 = 15 গ্রাম। একইভাবে খাদের পরিমাণ আমরা বের করব যে কতটুকু অন্য ধাতু মিক্সিং করা ছিল। খাদের পরিমাণ হচ্ছে 20 টোটাল গহনার ওজন গুণন অনুপাতের রাশির যোগফল নিচে। এখন খাদের যে সংখ্যাটা আছে 1, এইটা বসাবো আমরা উপরে, দিয়ে গ্রাম। তাহলে 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, আর এটা 4×5 = 20, নিচের একের দাম নেই, সো এটা 5×5 = 5 গ্রাম। তো এই দুটোই কিন্তু আমাদের উত্তর, যে সোনার পরিমাণ হচ্ছে 15 গ্রাম আর খাদের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। এত সহজে কিন্তু এই অনুপাতের, আমি বলবো যে মেইনলি দুটো ডিজাইনের অঙ্ক। সপ্তম শ্রেণীতে গিয়েও কিন্তু অনুপাতের বড় একটা অধ্যায় আছে, হ্যাঁ সেখানেও গিয়ে তোমাদের এই থিমটাই কাজে লাগবে। এই দুই ধরনের অঙ্কই রয়েছে। তো সোনা হচ্ছে 15 গ্রাম আর খাদ হচ্ছে 5 গ্রাম, এটা লিখে তোমরা উত্তরটা লিখে দিবে যে উত্তর সোনা 15 গ্রাম, খাদ হলো 5 গ্রাম। তো এবার আমরা দেখবো 13 নম্বর অঙ্কটা। এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত। অর্থাৎ প্রথম বন্ধুর দূরত্ব, অনুপাতের যেহেতু একক থাকে না, আমরা আহ, একটা ধরে নিতে পারি যে প্রথম বন্ধুর দূরত্ব যদি 2 হয়, 2 কিলোমিটার, তাহলে দ্বিতীয় বন্ধুর হচ্ছে 3, মানে একটা তুলনা জাস্ট। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত। তো এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের,
এটা প্রথমত আমরা যেটা করব, যেটা চেয়েছে সেটাকে ক ধরে নেব। তাহলে এই এত বড় কথাটা আর লিখতে হবে না। ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে বাড়ি হতে স্কুলের দূরত্ব ক কিলোমিটার। কিলোমিটার কেন ধরলাম? ওইখানে একটা দূরত্ব দেয়া আছে, দেখো এই যে এটা কিলোমিটার এককে দেয়া আছে। তো এখন সিম্পলি আমরা যেটা বলবো, হ্যাঁ এইখানে যে অনুপাতটা দেয়া ছিল যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত, মানে আসা এবং যাওয়া, এই দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। তো এইটা হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত। তাহলে দেখো একটা সমীকরণ, এটা আসলে সপ্তম শ্রেণীতে এই অঙ্কগুলো বেশি আছে। প্রথমে আমরা এই 2:3 এটা বসিয়ে দিয়ে, এই অনুপাতটা আসলে সমান, হ্যাঁ মানে এই যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার যে দূরত্বের অনুপাত এইটা, আর এই যে আরেকটা যে জিনিস আছে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব আর দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, এই দুটো অনুপাত কিন্তু আসলে সমান। তো এই কারণে আমরা সমান দিয়ে এখানে দেখো এটা যেহেতু প্রথম বন্ধু, তাহলে প্রথম বন্ধুর দূরত্বটা অবশ্যই আগে রাখতে হবে, আর দ্বিতীয় বন্ধুরটা চেয়েছে এটা থাকবে এইখানে। এইটুকু সাজাতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা দেখো উপর নিচ করে নিলে এটা 2/3 আর এটা হচ্ছে 5/ক। তো এবার আমরা আর গুনুন, এই যে অজ্ঞাত রাশির কোণাটা যদি আগে গুণ করি তাহলে 2ক সমান 3 × 5 অথবা 3×5 = 15 করে দিই, কেননা এটা আসলে এই পাশে ভাগ করে দিলে এটা বিভাজ্য হবে না, দশমিকে আসবে। তাহলে বা ক সমান সমান 15/2। তো এটা আমরা দেখো রাফে ভাগ করে দশমিকেও আনতে পারি অথবা মিশ্র ভগ্নাংশ করতে পারি। 7×2 = 14, এই ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে। তাহলে অতএব ক সমান হচ্ছে 7/1/2। তো ওই যে আমরা যেটা ক ধরেছিলাম, আহ দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 7/1/2 কিমি। তো এটি কিন্তু আমাদের এই 13 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। আমরা আজকের এই পার্টে আসলে পুরোটাই শেষ করে দিতে চাচ্ছি, আর মাত্র একটা অঙ্ক রয়েছে। তো এখন আমরা 14 নম্বরটা করছি, আমাদের লাস্ট অঙ্ক। আমরা কিন্তু উদাহরণের অঙ্কগুলো বিগত সালে আমাদের করা আছে, যেটা এই প্লে লিস্টের নিচের দিকে তোমরা পাবে, এগুলো আমরা নতুন করে আর করবো না। তো এই 14 নম্বরটা কিন্তু হচ্ছে যে এই যে আগে যে অঙ্কগুলো আমরা করলাম, পিতা পুত্রের অঙ্কটা, যে বইয়ের দাম একটার দাম দিয়ে আরেকটা চাই, হ্যাঁ এখানে দুইটা কম্পিউটারের দামের অনুপাত দেয়া আছে, প্রথমটার দাম এত, দ্বিতীয়টার দাম কত, তারপরে আরো কিছু কাজ আছে, আমরা আগে দ্বিতীয়টার দাম বের করে নেব। তো 14 নম্বর, তো প্রথমে আমরা লিখবো দুটি কম্পিউটারের কম্পিউটারের দামের অনুপাত। আচ্ছা, এই অনুপাতটা দেওয়া আছে 5:6। তো এইখান থেকে আমরা একটা দেখো সমানুপাত তৈরি করে নেব, যে প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম, ঠিক পিতা পুত্রের অঙ্কটা আমরা যেভাবে করেছি, সমান হচ্ছে 5:6। তো এখন এইগুলোকে আমরা দেখো উপর নিচ করে লিখবো। তাহলে প্রথমটার দাম দেয়া আছে, এটা আমরা একবারে মানটা বসিয়ে দিই, হ্যাঁ 25,000 টাকা, এটা উপরে থাকলো আর এটা চলে আসলো নিচে, এটা যেহেতু দেয়া নেই তাহলে আমরা সংক্ষেপে লিখি দ্বিতীয়টির দাম। এখানে তোমরা দ্বিতীয় কম্পিউটারে লিখতে পারো, আর এই পাশে থাকলো এটা। এখন এই অজ্ঞাত রাশির কোণাটা এই যে আর গুণন করতে হবে, তাহলে 5 গুণন দ্বিতীয়টির দাম সমান, এইখানে আমরা এইভাবে রেখে দিই 25,000 গুণন 6। আচ্ছা, এবার এই 5টা দেখো গুণন আছে, হ্যাঁ ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। সো দ্বিতীয়টির দাম, এই 5টা আমরা দেখো নিচে বসিয়ে দেবো, এই হচ্ছে 25,000 গুণন 6/5। তো 5 দিয়ে কাটাকাটি করি, 5×5 = 25, 1 2 3। তাহলে এটা নিচের একের দাম নেই, সো উপরে গুণ করে দিলে হচ্ছে 30,000 টাকা। তো এটা আমাদের দ্বিতীয়টির দাম বের হয়ে গেল।
এটা কিন্তু একটা অ্যান্সার। আচ্ছা, আর কি বলেছে দেখো, মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটার দাম 5,000 টাকা বেড়ে যায়, তাহলে প্রথমটার দাম ছিল হচ্ছে 25,000, তাহলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে দাম হয়, তো ওই হচ্ছে 25,000-এর সাথে আরো 5,000 যোগ করতে হবে, যেহেতু দাম বেড়ে গেছে, তাহলে হচ্ছে 30,000 টাকা। আর দ্বিতীয়টার দাম কিন্তু 30,000 টাকা আমরা বের করেই ফেলেছি। এখন যেটা বলেছে যে তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে। তো অতএব তাদের দামের, আমরা আগে অনুপাতটা তৈরি করে তারপর দেখব কি ধরনের অনুপাত হয়। তাদের দামের অনুপাত, তাহলে প্রথমটার দাম আগে রাখলাম, দুইটাই আসলে 30,000, অনুপাত এটাও দেখো 30,000। তো অনুপাতের কোনো একক হয় না, যার কারণে টাকাটা আমরা লিখবো না। এখন দুই পাশে আমরা যদি 30,000 দিয়ে ভাগ করি, যেহেতু অনুপাতে কাটাকাটি করার নিয়ম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা উপর নিচ করে নিই, ভাগ হচ্ছে 30,000। তো 30,000 দিয়ে 30,000-কে কাটলে এটা এক হয়, বা উপর নিচে একই সংখ্যা আসলে এক হয়, নিচে এক লেখো না লেখো সমস্যা নেই। হুম। আর অনুপাতের ক্ষেত্রে আসলে লিখতে হবে, শেষে যেহেতু আবার আমরা অনুপাতে ফেরত দেবো। তবে এইখানেও বলে দেওয়া যায় যে একক অনুপাত, পূর্ব রাশি আর উত্তর রাশি একই হলে এটাকে আমরা একক অনুপাত বলি। তো এইখানে নিয়ে এসেও বলা যাবে। হ্যাঁ, এখন আমরা বলবো যে অতএব অনুপাতটি অনুপাতটি একটি একক অনুপাত। একক অনুপাত, কোন অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি একই হলে এটাকে বলা হয় একক অনুপাত। তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা পুরোদমে শেষ হয়ে গেল। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।